2007 সালের এক অন্ধকার রাত, যে কলকাতায় শিল্প, সাহিত্য আর মুক্তচিন্তার কথা বলা হয়, সেই কলকাতার রাজপথ থেকেই নিঃশব্দে সরিয়ে দেওয়া হয়েছিল এক লেখিকাকে। মৌলবাদীদের তাণ্ডব, রাজপথে সেনার টহল আর সরকারের আত্মসমর্পণ। দাঙ্গাবাজদের গ্রেফতার করার বদলে তোষণ রাজনীতির বলি করা হয়েছিল তাসলিমা নাসরিনকে। দীর্ঘ 19 বছর পর তিনি আবার কলকাতায়। কিন্তু প্রশ্ন হলো, সেদিন ঠিক কী ঘটেছিল? কেন একজন নিরস্ত্র লেখিকার সামনে হাঁটু মুড়ে গিয়েছিল তৎকালীন বাম সরকারের? আর ধর্মের কার্ড খেলে কিভাবে বলি দেওয়া হয়েছিল মুক্তচিন্তাকে? আজ আমরা মুখোশ খুলব সেই ইতিহাসের, আর কথা বলবো বামেদের চরম ভণ্ডামি নিয়ে। চলুন শুরু করা যাক। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তাসলিমা নাসরিনের এই নির্বাসনের গল্প কিন্তু 2007 সালের কলকাতায় শুরু হয়নি। এর বীজ বপন হয়েছিল আরও আগে, 1994 সালে বাংলাদেশে। উর্দু কিংবা ইংরেজি নয়, বাংলা ভাষায় মৌলবাদের বিরুদ্ধে এবং নারী স্বাধীনতার পক্ষে এত সোচ্চার কণ্ঠ সেদিন বাংলাদেশে আগে কখনো দেখেনি। একজন পেশাদার চিকিৎসক হয়েও তিনি তার কলমকে অস্ত্র বানিয়েছিলেন। 1992 সালে বাবরি মসজিদ ধ্বংসের পর বাংলাদেশে যখন সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন শুরু হয়, তখন সেই সত্যকে ভয় ডরহীনভাবে ফুটিয়ে তুলেছিলেন তার বিখ্যাত উপন্যাস লজ্জায়। ব্যাস, ক্ষিপ্ত হয়ে ওঠে বাংলাদেশের চরমপন্থী মৌলবাদী গোষ্ঠীগুলি। তার মাথার দাম ঘোষণা করা হয়। রাজপথে হাজার হাজার কট্টরপন্থী মিছিল বের করে তার ফাঁসির দাবি জানায়। কিন্তু সে দেশের তৎকালীন সরকার কী করেছিল? মৌলবাদীদের গ্রেফতার না করে উল্টে তসলিমার বিরুদ্ধেই ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে মামলা ঠুকে দিল। গ্রেফতারি পরোয়ানা জারি হলে বাধ্য হয়ে প্রায় 2 মাস আত্মগোপনে থাকতে হয় তাকে। অবশেষে 1994 সালের আগস্টে নিজের জন্মভূমি, নিজের পরিবার আর শিকড় ছেড়ে ইউরোপে পালিয়ে যেতে বাধ্য হন তসলিমা। সেই যে দেশ ছাড়লেন, আজ পর্যন্ত বাংলাদেশে আর ফিরতে দেওয়া হয়নি তাকে। মৌলবাদের সামনে রাষ্ট্রের এই নতজানু নীতি তসলিমাকে বানিয়ে দিয়েছিল গৃহহীন, যা পরবর্তীকালে ভারতের মাটিতেও ফিরিয়ে দিয়েছিল তাকে। বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পর তসলিমা ঠাঁই পেয়েছিলেন ইউরোপে। সুইডেন, জার্মান, ফ্রান্স, আমেরিকার মতো উন্নত দেশগুলো তাকে নাগরিকত্ব দিতে চেয়েছিল, সম্মান দিয়েছিল। কিন্তু তসলিমার মন পড়েছিল এই বাংলাতেই। কারণ একজন লেখকের আসল আশ্রয় হলো তার ভাষা। তিনি বারবার বলেছেন, ইউরোপের রাজপ্রাসাদের চেয়ে কলকাতার একটি সাধারণ ঘর তার কাছে অনেক বেশি আপন। কারণ সেখানে তিনি নিজের মাতৃভাষায় কথা বলতে পারেন, লিখতে পারেন, সাহিত্য চর্চা করতে পারেন। অবশ্যই 2004 সালে তিনি ভারতে আসার রেসিডেন্স পারমিট পান এবং সোজা চলে আসেন কলকাতায়। সল্ট লেকে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। কলকাতার বুদ্ধিজীবী মহল, সাহিত্যপ্রেমী মানুষ এবং সাধারণ বাঙালির একটা বড় অংশ তাকে জড়িয়ে ধরেছিল। তিনি ভেবেছিলেন, নিজের দেশ বাংলাদেশ হয়তো তাকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু এই বাংলা মানে পশ্চিমবঙ্গ তাকে পর করবে না। তিনি কলকাতাকেই বানিয়ে নিয়েছিলেন তার স্থায়ী ঠিকানা, তার নতুন বাড়ি। কিন্তু তিনি তখনও বুঝতে পারেননি, বাংলাদেশে যে মৌলবাদ তাকে দেশ ছাড়া করেছিল, কলকাতার রাজনীতির অলিন্দেও সেই একই মৌলবাদের তোষণ আর ভোট ব্যাংকের নোংরা খেলা অপেক্ষা করে রয়েছে তার জন্য। এরপর এলো 2007 সালের 21শে নভেম্বর, যে দিনটা কলকাতার ইতিহাস এবং তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের গায়ে চিরকালের জন্য একটা কালো দাগ লাগিয়ে দিল। অল ইন্ডিয়া মাইনরিটি ফোরাম নামে একটি চরমপন্থী সংগঠন হঠাৎই কলকাতার পার্ক সার্কাস চত্বর স্তব্ধ করে দিল। দাবি একটাই, তাসলিমা নাসরিনের ভিসা বাতিল করতে হবে এবং তাকে অবিলম্বে পশ্চিমবঙ্গ থেকে বের করে দিতে হবে। হাতে লাঠি সোঁটা, রাজপথে গাড়ি ভাঙচুর, বাস ট্রামে আগুন, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি। পুরো মধ্য এবং দক্ষিণ কলকাতা কয়েক ঘন্টার জন্য পরিণত হলো একটা যুদ্ধক্ষেত্রে। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে সামলাতে রাজপথে নামাতে হয়েছিল সেনাবাহিনী। কিন্তু এর চেয়েও বড় লজ্জা কী ছিল জানেন? আইন শৃঙ্খলা রক্ষা করা আর দাঙ্গাবাজদের থামানো যাদের কাজ ছিল, সেই সিপিএম তথা বামফ্রন্ট সরকার হাঁটু মুড়ে দিয়েছিল কট্টরপন্থীদের সামনে। তৎকালীন বাম নেতারা ভাবলেন, যদি মৌলবাদীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়, তবে তাদের একচেটিয়া একটা নির্দিষ্ট ভোট ব্যাংক হাতছাড়া হয়ে যাবে। ফলে রাজপথে হিংসা থামানোর সহজ উপায় হিসেবে বেছে নেওয়া হলো একজন একা অসহায় লেখিকাকে। বলির পাঁঠা বানানো হলো তাকে। যে বামপন্থীরা সকাল সন্ধে ধর্মনিরপেক্ষতা, ফ্যাসিবাদ বিরোধিতা আর মুক্তচিন্তার ডিঙি চড়াতো, তারা রাতে কি করলো? তাসলিমাকে সল্ট লেকের বাড়ি থেকে তুলে এক প্রকার বাধ্য করা হলো সেফ হাউসে বন্দি থাকতে। চাপ দেওয়া হলো রাজ্য ছাড়ার জন্য। আর তারপর চরম গোপনীয়তায় গভীর রাতে প্রায় চোরের মতো তাকে ট্রেনে তুলে জয়পুর পাঠিয়ে দেওয়া হলো।
কোনো আইনি নোটিশ নয়, কোনো বিচার নয়, কেবলমাত্র মৌলবাদীদের তুষ্ট করতে এবং ভোট ব্যাংক বাঁচাতে একজন লেখিকাকে পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দিল তথাকথিত বুদ্ধিজীবীদের সরকার। এবার আসা যাক তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ভূমিকায়, যাকে তার অনুগামীরা বলতেন নান্দনিক মুখ্যমন্ত্রী, যিনি নিজে অনুবাদ করতেন, সাহিত্য চর্চা করতেন এবং নিজেকে মুক্তচিন্তার বড় পতাকাবাহী হিসেবে তুলে ধরতেন। সেই বুদ্ধদেব ভট্টাচার্যের ভূমিকা সেদিন কী ছিল? প্রথমত, তাসলিমা নাসরিনের আত্মজীবনীমূলক বই দ্বিখণ্ডিত যখন প্রকাশিত হয়, তখন কোনো আইনি তোয়াক্কা না করে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারই প্রথম সেই বইটিকে নিষিদ্ধ করেছিল। কিন্তু হাস্যকর বিষয় হলো, পরবর্তীকালে কলকাতা হাইকোর্ট সরকারের সেই সিদ্ধান্তকে খারিজ করে দেয় এবং বইটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। অর্থাৎ আদালতের চোখেও বুদ্ধদেব বাবুর সরকারের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছিল। দ্বিতীয়ত, 2007 সালের সেই উত্তাল দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার প্রথম কাজ হওয়া উচিত ছিল রাজপথের দাঙ্গাবাজদের শক্ত হাতে দমন করা, কিন্তু তিনি তা করেননি। মৌলবাদী কট্টরপন্থীদের শাস্তির আওতায় আনার বদলে বুদ্ধদেব ভট্টাচার্য এবং তার সরকার তাসলিমা নাসরিনকেই উল্টে হুমকি হিসেবে দেখতে শুরু করেন। আনন্দবাজারের মতো শীর্ষ সংবাদ মাধ্যমের প্রতিবেদন এবং তৎকালীন রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজ্য সরকারের তরফ থেকেই তসলিমার ওপর অনবরত মানসিক চাপ সৃষ্টি করা হয়েছিল, যাতে তিনি নিজে থেকেই পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যান। বুদ্ধদেব বাবু সেদিন সিদ্ধান্ত নিয়েছিলেন নিজের রাজনৈতিক ইমেজ আর একচেটিয়া সংখ্যালঘু ভোট ব্যাংক বাঁচানোর জন্য। যে বুদ্ধদেব বাবু প্রকাশ্য মঞ্চে বড় বড় ডায়লগ দিতেন ধর্মনিরপেক্ষতা নিয়ে, তিনি নিজের চোখের সামনে একজন লেখিকাকে রাতের অন্ধকারে রাজ্য থেকে বের করে দেওয়াটা চুপচাপ মেনে নিলেন। শুধু মেনে নিলেনই না, তাতে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সায়ও দিলেন। একজন সাহিত্যিক মুখ্যমন্ত্রী হয়ে আরেকজন সাহিত্যিকের বাক স্বাধীনতাকে ধর্মান্ধদের পায়ে বলি দেওয়া, এটাই ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের তৎকালীন রাজনীতির সবচেয়ে বড় ঐতিহাসিক ভণ্ডামি। কিন্তু ট্র্যাজেডি সেখানেও থেমে থাকেনি। জয়পুর পৌঁছানোর পর সেখানেও কট্টরপন্থীদের বিক্ষোভ শুরু হয়। ফলস্বরূপ রাজস্থান সরকারও তাকে রাখতে রাজি হয়নি। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় দিল্লিতে। কেন্দ্রে তখন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার, তারাও মৌলবাদীদের চড়াতে চায়নি। তাই দিল্লিতে এনে তসলিমাকে এক অজানা জায়গায় কোনো এক সেফ হাউসে গৃহবন্দী করে রাখা হয়। বাইরে বের হওয়া বারণ, কারো সঙ্গে দেখা করা বারণ। প্রায় 4-5 মাস তিনি আধো অন্ধকার ঘরে এক প্রকার বন্দি জীবন কাটান। শারীরিক এবং মানসিকভাবে ভেঙে পড়ার পর 2008 সালে বাধ্য হয়ে তিনি সাময়িকভাবে ভারত ছেড়ে সুইডেনে চলে যান। পরবর্তীকালে 2011 সালে তিনি আবার ভারতে ফেরেন এবং কেন্দ্রের তরফ থেকে রেসিডেন্ট পারমিট নিয়ে দিল্লিতেই স্থায়ীভাবে থাকতে শুরু করেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যে দলে আসুক বা যাক, কোনো সরকারই তাকে আর কলকাতায় ফেরার অনুমতি দেয়নি। বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছিল ধর্মীয় মৌলবাদীরা, আর পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দিয়েছিল রাজনৈতিক তোষণবাদীরা। একজন বাংলা ভাষার লেখিকা, যিনি নিজের ভাষায় লিখতে চান, কথা বলতে চান, তাকে আজ দীর্ঘ 2 দশক ধরে এই বাংলা থেকেই নির্বাসিত থাকতে হয়েছে। কোনো যুদ্ধক্ষেত্র নয়, কোনো অপরাধ করে নয়, কেবলমাত্র নিজের বাকস্বাধীনতা এবং মতামত প্রকাশের অপরাধে। এবার প্রশ্ন উঠতেই পারে, আজ প্রায় 2 দশক পর ক্ষমতায় না থেকেও এই প্রসঙ্গে বামেদের অবস্থানটা ঠিক কী রয়েছে? তারা কি নিজেদের ঐতিহাসিক ভুলের জন্য অনুশোচনা প্রকাশ করছে, নাকি আজও তারা একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে? আসলে বামপন্থীরা আজও তসলিমা নাসরিনের বিষয়ে নিজেদের নীতিগত অবস্থান স্পষ্ট করতে পুরোপুরি ব্যর্থ। তারা কেন এখনও এই বিষয়ে মুখোমুখি হতে চায় না বা বিরোধিতা করে, তার পিছনে রয়েছে 3টি মূল রাজনৈতিক কারণ। প্রথমত, আইন শৃঙ্খলার দোহাই দিয়ে নিজেদের ভুলকে তারা ঢাকতে চায়। বামেদের একটি অংশ আজও দাবি করার চেষ্টা করে যে সেদিন তাসলিমাকে তাড়ানোর ইচ্ছে তাদের ছিল না, বরং শান্তি এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু বিশ্লেষকদের মতে এটা শুধুমাত্র আত্মপক্ষ সমর্থনের চেষ্টা। একজন নাগরিকের মৌলিক অধিকার রক্ষা করার বদলে দাঙ্গাবাজদের ভয়ে পিছু হটে যাওয়াকে প্রশাসনিক সিদ্ধান্ত বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা আজও তারা চালিয়ে যাচ্ছে। 2007 সালের সেই সিদ্ধান্ত ছিল তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের মৌলবাদী তোষণ নীতির কাছে আত্মসমর্পণের বড় উদাহরণ। আজকের দিনে দাঁড়িয়ে সেই সিদ্ধান্তকে ভুল বলে মেনে নেওয়া মানে নিজেদের 34 বছরের শাসনের সেই তোষণ রাজনীতিকে প্রকাশ্যে স্বীকার করে নেওয়া। তাই বাম নেতৃত্ব আজও পুরো বিষয়টি এড়িয়ে চলে অথবা পরোক্ষভাবে এড়িয়ে যাওয়ার রাজনীতি করে। আমি তো শুনছিলাম কিছুদিন আগেই বড় বাম নেত্রী মধুজা দেবী বলছিলেন তাসলিমা এলে নাকি পশ্চিমবঙ্গে হিন্দু মৌলবাদ বেড়ে যাবে। কি বোকা বোকা কথা, তাই না? নিজেদের দায় তারা অন্যের ওপর চাপিয়ে দিতে চায়। দেখুন সেই ভিডিও। না, মৌলবাদকে কটাক্ষ করে লেখার জন্য নয়, মৌলবাদকে কটাক্ষ করে লেখা লেখেন তার জন্যই তো ভারতবর্ষে কলকাতায় ওনাকে আশ্রয় দেওয়া হয়েছিল। সেদিন তার দেশে মৌলবাদীদের হাতে আক্রান্ত হতে হচ্ছে বলেই তো সেদিন আশ্রয় দেওয়া হয়েছিল।
কিন্তু তারপরে দাঁড়িয়ে আমার দেশে, আমার রাজ্যের বুকে দাঁড়িয়ে যদি এ ধরনের শক্তি মাথাচাড়া দিয়ে রাজ্যের মানুষের শান্তি বিঘ্নিত করে, আপনি শাসক হলে সেদিন আপনি কি করতেন? ভালো তো করে দেখান, কিন্তু তার সাথে সাথে এটাও নিশ্চিত করতে হবে রাজ্যে কোনো ধরনের মৌলবাদকে ওনারা প্রশ্রয় দেবেন না। কোনো ধরনের মৌলবাদ, না মুসলিম মৌলবাদ, না হিন্দু মৌলবাদ, কোনো ধরনের মৌলবাদকে প্রশ্রয় দেবেন না। এটা গ্যারান্টি করতে পারবেন কি? এটা কি গ্যারান্টি করতে পারবেন? নাকি তসলিমা নাসরিনকে আরেকবার নিয়ে এলেন মুসলিম মৌলবাদ যাতে আবার মাথাচাড়া দিতে পারে, আর তাতে যাতে হচ্ছে যে হিন্দু মৌলবাদ আরো আরেকটু বেশি ফ্লারিশ করতে পারে, সেজন্য নিয়ে এলেন। এছাড়াও রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদের হারিয়ে যাওয়া জমি পুনরুদ্ধার করতে বামেদের কাছে সংখ্যালঘু ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ভালো করেই জানে তসলিমা নাসরিনকে প্রকাশ্যে সমর্থন করা বা তার ফেরার পক্ষে সোচ্চার হওয়া মানেই নির্দিষ্ট কিছু কট্টরপন্থী গোষ্ঠীর বিরাগভাজন হওয়া। ফলে তথাকথিত প্রগতিশীল ইমেজের কথা মুখে বললেও বাস্তবে সেই পুরনো ভোট ব্যাংকের সমীকরণ মেনেই তারা আপাতত চুপ রয়েছে, বরং বিজেপিকে হিন্দু মৌলবাদী বলে দাগিয়ে দিচ্ছে। আগেও দিত তারা, বর্তমানে আরও বেশি করে দিচ্ছে। অর্থাৎ যে বামপন্থীরা ফ্যাসিবাদের বিরুদ্ধে বড় বড় মিছিল করে, মত প্রকাশের স্বাধীনতার দাবিতে সুশীল সমাজকে সঙ্গে নিয়ে সরব হয়, তারাই কিন্তু তসলিমা নাসরিনের বেলায় পুরোপুরি মুখে কুলু পেটেছে। 20 বছর আগেও যে তোষণ রাজনীতির জন্য তারা মুক্ত চিন্তাকে বলি দিয়েছিল, আজ 2 দশক পরেও তাদের অবস্থান ঠিক একই জায়গায় দাঁড়িয়ে। মুখে ধর্মনিরপেক্ষতা আর কাজের বেলায় মৌলবাদের সঙ্গে রাজনৈতিক আপোষ। এবার আসি রাজনৈতিক প্রেক্ষাপটের অন্য একটি গুরুত্বপূর্ণ দিকে। এই পুরো বিষয়টায় বিজেপির কী ভূমিকা রয়েছে? যেখানে বামফ্রন্ট তোষণ রাজনীতির স্বার্থে তসলিমাকে রাজ্য ছাড়া করেছিল এবং পরবর্তী সময়েও বিষয়টিকে এড়িয়ে গিয়েছিল, সেখানে কিন্তু ভারতীয় জনতা পার্টির অবস্থান ছিল একেবারে স্পষ্ট এবং নীতিগত। বিজেপির শীর্ষ নেতৃত্ব আগেই প্রতিশ্রুতি দিয়েছিল তসলিমা নাসরিনের মতো একজন লেখিকা যিনি মৌলবাদের শিকার, তার মত প্রকাশের স্বাধীনতা এবং সম্মান রক্ষায় বিজেপি পাশে থাকবে। তারা স্পষ্ট করে বলেছিল যে কোনো রকম ধর্মীয় কট্টরপন্থা বা তোষণ রাজনীতির কাছে মাথা নত করবে না সরকার। আজ তারা সেই কথা রেখেছে, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। কেন্দ্রে বিজেপি সরকার আসার পর তসলিমা নাসরিনের ভারতে থাকার রেসিডেন্স পারমিট বা ভিসার মেয়াদ বারবার নবায়ন করা হয়েছে। কোনো প্রকার মৌলবাদী হুমকির সামনে মাথা নত না করে কেন্দ্রীয় সরকার তাকে ভারতে থাকার পূর্ণ নিরাপত্তা দিয়েছে। শুধু তাই নয়, তসলিমা নাসরিনের দীর্ঘদিনের স্বপ্ন ছিল বাংলাতেই কোনো না কোনোভাবে থাকা বা বাংলাতেই ফেরা, নিজের চেনা সংস্কৃতি এবং মানুষের কাছাকাছি থাকা। বিজেপি তাদের দেওয়া সেই প্রতিশ্রুতি রক্ষা করে প্রমাণ করে দিল তোষণ রাজনীতির ঊর্ধ্বে উঠে কিভাবে একজন অত্যাচারিত লেখিকার পাশে দাঁড়াতে হয় এবং বাকস্বাধীনতার মর্যাদা দিতে হয়। যেখানে বামপন্থীরা মৌলবাদের কাছে হাঁটু মুড়েছিল, সেখানে বিজেপি এই পদক্ষেপে দেখালো রাজনৈতিক ইচ্ছাশক্তি থাকলে কিভাবে চরমপন্থীদের রক্তচক্ষু উপেক্ষা করেও ন্যায়ের পক্ষে থাকা যায়। তসলিমা নাসরিনের এই দীর্ঘ 19-20 বছর পর কলকাতায় আগমন কোনো একটি সাধারণ ঘটনা নয়, এটা হলো ইতিহাসের এক আয়না। এই আয়না আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মুক্তচিন্তার কথা মুখে বলা আর বাস্তবে তার পক্ষে দাঁড়ানোর মধ্যে ঠিক কতটা তফাৎ রয়েছে। একদিকে বামেদের সেই পুরনো তোষণ রাজনীতি আর ভণ্ডামি, আর অন্যদিকে সত্যের পক্ষে দাঁড়িয়ে প্রতিশ্রুতি রক্ষার রাজনীতি। ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করে না। কার ভূমিকা কী ছিল তা আজ সাধারণ মানুষের সামনে জলজ্যান্ত পরিষ্কার। আজকের দিনে দাঁড়িয়ে আপনি এই পুরো বিষয়টা কিভাবে দেখছেন? আপনি কি চান তসলিমা কলকাতাতে বা পশ্চিমবঙ্গের কোথাও থেকে যান? বামেদের সেদিন তসলিমাকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত কি আদৌ কোনো প্রশাসনিক সিদ্ধান্ত ছিল, নাকি স্রেফ মৌলবাদের তোষণ ছিল? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।